আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ অনেকদিন পর আপনাদের সাথে আবার গল্প অনেক নতুন গল্প নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো চলুন আজ আপনাদের সাথে এমন একটা গল্প শেয়ার করব যেই গল্পটা শুনলে আসলে আপনারাও একটু ভাববেন যে আসলে এই কাজটা কি আমার সাথে আমার চাচার করা উচিত হয়েছে কিনা। আজকে সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব। একজন চাচা কিভাবে তার ছোট ভাস্তির সরলতার সুযোগ নিয়ে তার সর্বনাশ করে। তো আমি মিমি আ আমার সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা গল্পের মূল পর্বে চলে যাই। গল্পের মূল পর্ব হচ্ছে আমার বাড়িতে আমার বাবা-মা কেউ নাই। আমি দাদা-দাদির কাছে, চাচা-চাচীর কাছে মানুষ। মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আমরা। ছোট থেকেই আমার চাচা-চাচী, দাদা-দাদি তারা আমাকে লালন-পালন করে মানুষ করেছে। আমরা সবাই সবার কাছে প্রিয়। চাচা আর ভাস্তি মানে বাবা-মেয়ে এক সমান। এটা আপনারাও জানেন, আমরাও জানি। যদিও তবে অনেক সময় আসলে এই হিসাবগুলো, এই যে মান্যগণ্যগুলো, এই জিনিসগুলো আসলে আমাদের মাঝে থাকে না। ওই যে মানুষে বলে না যে যৌবনকাল এমন একটা সময়, আর যৌবনের কি বলে উত্তেজনা মানুষকে বিবেকহীন করে তোলে। সম্পর্ক, সম্মান সবকিছু ভুলিয়ে দেয়। কোথায় তাকে কার সাথে কি ব্যবহার করতে হবে সেটাও ভুলিয়ে দেয়। তো সেরকম হয়েছে। আসলে আমার চাচা উনি তো আসলে প্রাপ্তবয়স্ক একজন মানুষ ছিলেন। আর আমি ছিলাম প্রায় আমার বয়স ১৩ থেকে ১৪ চলছে। এরকম। আমি ক্লাস 6 এ পড়াশোনা করি। একদিন হুট করে অনেক ঝামেলার পর মানে অনেক দিন পর আমার দাদি হচ্ছে তার মেয়ের বাড়ি গেছে, আমার ফুপির বাড়ি গেছে বেড়াতে। আমার ফুপির বাড়ি যখন বেড়াতে গেছে, আমি তো স্কুলে ছিলাম, আমাকে বলে যেতে পারেনি, আমি জানিও না। দাদাও সাথে গেছে। বাড়িতে কেউ নেই। দাদি তো রান্না-বান্না সবকিছু করে রেখে গেছে। আমি স্কুল থেকে এসে, আমি তো বাচ্চা মানুষ, আমি তো আর রান্না করতে পারব না। চাচা আর আমি তো আমরা বাবা-মেয়ে রয়ে গেলাম। চাচা বলল যে আমি স্কুল থেকে আসার পর আমাকে বলল, "শোনো মা, তোমার দাদু আর দিদা তারা তো আসলে তোমার ফুপির বাড়িতে গেছে। তো স্কুলে ছিলে তাই তোমাকে বলা হয়নি। হঠাৎ করে তোমার ফুপির শরীরটা অসুস্থ হয়ে যায়। হয়তোবা তারা ২ দিন সেখানে থাকবে। তোমাকে আমরা ছেলে মিলে এখানেই থেকে গেলাম। কি আর করার আছে বলো? তোমারও স্কুল আছে, আর বাড়িতেও তো অনেক গরু বাছুর আছে। এই সব কিছু ছেড়ে সবাইকে তো আর যাওয়া সম্ভব নয়। তোমাকে নিয়ে গেল না। তুমি একদম কান্না করবে না। তোমার বাবা আছে না?" আমি শুনে একটু মনটা খারাপ হয়ে গেল। তারপর আমি খাওয়া-দাওয়া করে যথারীতি আমি আমার প্রাইভেটে চলে গেলাম। প্রাইভেট শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে হালকা পাতলা খাওয়া-দাওয়া করে খেলাধুলা করছি। এইদিকে চাচা, আমি কিন্তু রসগোল্লা খেতে বেশ পছন্দ করি। তো রসগোল্লা খেতে যখন আমি বেশ পছন্দ করি, চাচা জানতো। জেনে চাচা বাজারে গেছে, বাজার থেকে আসার সময় রসগোল্লা নিয়ে এসেছে। তো অনেক রাত হয়ে গেছে, আমার চোখে একটু ঘুম ভাব। আমি বলছি, "আব্বু, আমি তো ঘুমাবো।" আমরা চাচাকে বেশিরভাগ আব্বু বলেই ডাকি। আমি বললাম যে, "আব্বু, আমি ঘুমোবো। আমি আর বসে থাকবো না। তুমি কখন খাবে? খাও। খেয়ে দিয়ে তারপরে ঘুমায়ো। আমি আগেই খেয়ে নেবো। খেয়ে ঘুমিয়ে পড়বো।" আব্বু বলছে, "হ্যাঁ, ঘুমিয়ে পড়বে। রসগোল্লা পাগলিটা, তোমার জন্য কিন্তু রসগোল্লা নিয়ে এসেছি।" বলছে, "তাই?" শুনে আমি তো খুব খুশি। রসগোল্লার কথা শুনলেই আমার জিভে কেমন যেন জল চলে আসে। থাকে না? একেকটা মানুষের একেক ধরনের হচ্ছে পছন্দের জিনিস। চাচ্চু বলল, "হ্যাঁ, তোমার জন্যই রসগোল্লা নিয়ে এসেছি।" তো ঠিক আছে। যেহেতু আমার জন্য রসগোল্লা নিয়ে এসেছো, তাহলে তো রসগোল্লা খেতেই হয়। রসগোল্লা খেতে যাবো, এই সময় আসলে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে যাওয়ার পর চাচ্চু বলল যে, "ঠিক আছে, এখন আর ফ্রিজে হাত দিও না। ২ মিনিট বসো, আবার চলে আসবে বিদ্যুৎ।" এই কথা বলে চাচ্চু আমার পাশে আসছিল। পাশে এসে বসে আমার মাথার চুলগুলো টানছিল। "কি হয়েছে? মাথা ব্যথা করছে? ঘুম ধরেছে আমার পাগলি মেয়েটার?" আমি বলছি, "হ্যাঁ, আমার ঘুম ধরেছে।" পরে বলছে, "তাহলে রসগোল্লা না খেয়ে ঘুমিয়ে যাবে?" আমি বললাম, "হ্যাঁ, রসগোল্লা না খেয়েই ঘুমিয়ে যাব।" তখন আস্তে চাচ্চু আমার মাথার চুলগুলো টানছে, আমার হাত পাগুলো টেনে দিচ্ছে, আমার গা হাত পাগুলো টিপছে। মানে আস্তে এরকম করছে। তো এরকম করছে, আমি বলছি, "সরো তো, আমার হাত পাও টিপতে হবে না, আমার ঘুম ধরেছে।" চাচ্চু বলছে, "এজন্যই তো হাত পা টিপে দিচ্ছি, যেন ঘুম ধরে যায়।" তো হাত পা টিপতে চাচ্চু আস্তে আমার দিকে হাত নিয়ে আসছে। সে আমার গায়ের বিভিন্ন শরীরের বিভিন্ন আপত্তিজনক জায়গাগুলোতে হাত দিচ্ছে। তো হাত দেওয়ার পর হাত দিচ্ছে। আমি বলছি, "চাচ্চু, এমন করছো কেন?" মানে তার হাত দেওয়ার ভাবটা, তার শরীরে টাচ করার ভঙ্গিটা মানে আমার ভালো লাগছে না। আমি বলছি, "ছাড়ো তো, ভাল লাগছে না আমার। সরো, আমার হাত পা টিপতে হবে না। আমার শরীর ব্যথা করছে না।"
কখনো আমার কানের নিচে হাত দিচ্ছে, কখনো আমার ঘাড়ে হাত দিচ্ছে, কখনো আমার ছোট ছোট বুকগুলোতে হাত দিচ্ছে। এরকম করতে করতে আমার সারা শরীর মানে একটু কেমন যেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি বলছি, দেখো তো আমার ভালো লাগছে না, এরকম করো না। তখন চাচ্চু বলছে, তোমার ভালো না লাগলে কি হবে, আমার তো খুব ভালো লাগছে। আর ভালো লাগছে বিধায় আমি অনেক দিন থেকে তোমাকে একা পাবো বলে আশা করে আছি। আজ যখন সুযোগ পেয়েছি, এই সুযোগে তো আমি তাহলে আমি তোমার ছেলে না? বললাম, হ্যাঁ। তাহলে আমার ছেলেকে তো দুধ খাওয়াতে হয় মাকে, তাই না? আমি বলছি, হ্যাঁ। তাহলে তুমি আমার মা হচ্ছ, আমাকে তো একটু দুধ খাওয়াতেই পারো। সে ধুর, পাগল ছেলে কি যে বলে। বলছে, না না, একদম কিচ্ছু নয়, যা বলেছি ঠিক বলেছি। বলার পর চাচ্ছু জোর করে আমাকে বলে, হ্যাঁ আমি দুধ খেয়েই ছাড়বো আজকে, আমি তো আবার ছেলে না। এই বলে সে আমার কাপড় টেনে আমার জামাটা খুলে ফেলে। আস্তে আস্তে সে আমার এই মুখ লাগাতে থাকে। আমার হাত পা শিরশির করছে। করার পর এক কথায় আমার সারা শরীর অনেকটা উত্তেজিত হয়ে গেছে। তখন আমি আর মানে নিজেকে আর আটকাতে পারছি না। তখন চাচ্চু হচ্ছে তার জিনিসটা, তার যে মেশিনটা, সেই মেশিনটা আমার জায়গা দিয়ে কাজ করবে। তার আশাটা সে পূরণ করবে। এখন কিছুতেই আমার এই ছোট্ট জননী পথ দিয়ে কিছুতেই তার এত বড় মেশিনটা যাচ্ছে না। কি করে যাবে? আমি ছোট একটা মেয়ে, আর সে প্রাপ্তবয়স্ক একজন যুবক, যাচ্ছে না কি করবে? শেষে চাচ্চু আমাকে কি করলো, চাচ্চু ফ্রিজ খুলে ফ্রিজে দেখলো যে পাকা আম দাদু রেখেছিল খাওয়ার জন্য। সেই পাকা আম নিয়ে, পাকা আমের রস, যে সেই রসটা নিয়ে চাচ্চুর মেশিনে জিনিসটাতে দিল। দেওয়ার পর পিচ্ছিল করে তারপর সেই মেশিনটা আমার জায়গায় দিয়ে অনেক জোরে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর আমার খুব ব্যথা পেয়েছিলাম। আমি যদিও ব্যথা পেয়েছি, পরে একটু একটু আরাম পেয়েছি। আরাম পাওয়ার পরে চাচ্চু তার কাজটা সারলো। তো আসলে আমি ভাবতেও পারি নাই মানে এই জিনিসটা কিন্তু আমার জন্য আসলে একটু খারাপ হয়ে গেছে। কেননা উনি আমার চাচা হন, ওনার চাচা হয়ে উনি যে আমার সাথে এই কাজটা করলো। সেটা ফল, খাবারের জিনিস, আর উনি আমাকে রসগোল্লার লোভ দেখিয়ে উনি এইভাবে আমার সাথে এই কাজটা করাটা তো ওনার ঠিক হয় নাই। আমি চাচাকে বললাম যে কি হচ্ছে এগুলো। সেদিনের মতো শেষ। পরের দিন সকালে চাচ্চু আবার রসগোল্লা বের করেছে ফ্রিজ থেকে, বের করে আমাকে খেতে দিয়েছে। আমি রসগোল্লা খাচ্ছি, তখন চাচ্চু এসে বলল, তুমি রসগোল্লা খাও, আমি আমার দুধ একসাথে করে খাবো। মানে 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 কিচ্ছু নয়। ওই যে চাচ্চু যে রসগোল্লা নিয়ে এসেছে, রসগোল্লার মধ্যে আসলে কিছু একটা দেওয়া ছিল। রসগোল্লা খাওয়ার পর আমি আস্তে আস্তে আমার মাথাটা ঝিমঝিম করছিল, আমি ঘুমিয়ে পড়ছিলাম। তারপরও ওই সেই রাতের মতো আবার চাচ্চু হচ্ছে আবার সেই পাকা আমের রস দিয়ে লাগিয়ে তার মেশিনটাতে, তারপর সেই মেশিনটা আমার এই ছোট্ট জনিপথে সে প্রবেশ করালো। অনেকক্ষণ আপ ডাউন করার পর অনেক কষ্ট পেয়েছি আমি ছোট একটা মেয়ে, আমাকে এতটা কষ্ট দেওয়াটা তার উচিত হয়নি। আসলে মানুষের শরীর যখন উত্তেজিত হয়ে যায়, তখন সে নিজেও জানে না তার ওজনটা বা তার শক্তিটা সে কতটা খাটায়, সেও বুঝতে পারছে না। এভাবে করে সে আমার সাথে একে একে দুবার, সে আমার নিজের চাচা হয়ে, বাবার সমান হয়ে সে আমার সাথে দুবার এভাবে সম্পর্ক করলো। করার পর আমি তো খুব মানে কোমর ব্যথা নিয়ে আমি মানে উঠে দাঁড়াতে পারছি না। তখন আমি বললাম, দাদু যদি জিজ্ঞেস করে আমি সব বলে দেব। আমি বলবো চাচ্চু আমার সাথে এগুলো করেছে, চাচ্চু আমার সাথে খারাপ কাজ করেছে। চাচ্চু বলছে, কখনোই এগুলো কাউকে বলবে না, বললে কোনোদিনও তোমার বিয়ে হবে না। আসলে চাচ্চু কিন্তু আমাকে মিথ্যে কথা বলেছে, এটা আমি এখন বুঝতে পারছি। তো উনি আমার মুখ বন্ধ রাখার জন্য করেছে। তো যেই ফুল গাছে আমরা গোড়াতে পানি দিয়ে আমরা গাছটাকে লালন পালন করে বড় করি, সেই ফুল গাছের ফুল যখন ধরে, ফুলের কলি ফোটার আগেই যদি আমরা সেই ফুলটাকে ছিঁড়ে মাটিতে ফেলে দিই, অন্য মানুষেরা সেই ফুলের সুবাস কী করে নেবে? তো আসলে সবাই, যেই হোক, বাবা হোক, দাদা হোক, ভাই হোক, আমরা সবাই নিজেরা তাদের কাছ থেকে, বিশেষ করে পুরুষ মানুষের কাছ থেকে নিজেকে দূরত্ব বজায় রাখে চলতে হবে, নিজেকে সরিয়ে রেখে চলতে হবে, সাবধানে রাখতে হবে।